রাতের নিকষ কালো আধারকে ছাপিয়ে ছুটে চলছে একজোড়া দম্পতি। আরজু পরম আবেশে ঝাপটে ধরে আছে তার নেতা সাহেবকে। বুকে কেমন টিপ টিপ শব্দ হচ্ছে। এই শব্দ নেতা সাহেব শুনলে লজ্জায় আরজু তাকাতে পারবে না। নেতা সাহেবের পুরুষালী সুগন্ধি আরজুর বেহায়া মনকে বারবার বেসামাল করে তুলছে। শুভর বাইকে আরজু বহুবার উঠেছে। কই এমন অনুভূতি তো কখনোই হয়নি। আরজুর কাছে এই মানুষটা আস্ত একটা মাদকতা। আরজু চিরদিন এই মাদকতার নেশায় ডুবে থাকতে চায়। এই নেশার ঘোর যেন কখনোই না কাটে। কিছুক্ষণ আগে যখন নেতা সাহেব রেডি হয়ে আরজুর সামনে এসেছিল, আরজুর তখন টালমাটাল অবস্থা। সর্বদা সাদা পাঞ্জাবি পরা নেতাকে হঠাৎ ব্ল্যাক টি শার্টের উপর ব্ল্যাক জ্যাকেট আর ডেনিম প্যান্টে দেখে আরজু শিউরে উঠেছিল। কোনো পুরুষ কি এত আকর্ষণীয় হতে পারে? একজন নেতাকে অন্তত এত আকর্ষণীয় হতে দেখেনি। এই নেতা সাহেব তাকে রীতিমতো সিডিউস করছে। আরজুকে বেহায়া হতে উৎসাহিত করছে। আরজু যদি এই মুহূর্তে নেতা সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ে চুমুর বর্ষণ শুরু করে তবে তার কোনো দোষ নেই। সব দোষ এই নেতার। নাহিদ আরজুকে আর চোখে দেখে চোখ ফিরিয়ে নিয়েছিল। ডেনিম প্যান্ট আর হোয়াইট টিপস, উপরে ডেনিম জ্যাকেটে আরজুকে ড্যাম স্মার্ট লাগছে। এই মেয়েটা শুধু রূপবতী তা না, নিজেকে কি করে আরও আকর্ষণীয় করে তুলতে হয় ভালো করেই জানে। তার বউ যে বেশ ফ্যাশন সচেতন সেটা নাহিদের আগে থেকেই জানা। মাঝে মাঝে নাহিদের ইচ্ছে হয় আরজুকে এই চার দেয়ালের মাঝে লুকিয়ে রাখতে। তার প্রিয়তমাকে আর কেউ না দেখুক, শুধু সে দেখবে এই সৌন্দর্য। কিন্তু সে এই উড়ন্ত পাখিটাকে নিজের খাঁচায় বন্দি করে রাখতে চায় না। না হলে তার প্রিয় পাখিটা মূর্ছা যাবে। প্রাণবন্ত প্রাণোচ্ছল এই পাখি দিন শেষে তার বুকের খাঁচায় এসে ধরা দিলেই চলবে। আর কিছু চায় না সে। দুজনেই তৈরি হয়ে নিচে গ্যারেজে আসতেই আরজু আরও চমকে গেল। সেখানে চারটা বাইক দাঁড়িয়ে আছে। আরজু হা হয়ে তাকিয়ে থেকে বিস্ময় নিয়ে বলল, এই গ্যারেজে এত বাইক ছিল? আমি তো খেয়ালই করিনি। এই বাইকগুলো কার? নাহিদ মুচকি হেসে পাশের শেলফ থেকে একটা হেলমেট নিয়ে আরজুর সামনে দাঁড়াল। আরজুকে সেটা পরিয়ে দিতে দিতে বলল, বাড়িটা যেহেতু তোমার হাসবেন্ডের, সো বাইকগুলো অবশ্যই তার। আরজু কপাল কুঁচকে সন্দিহান প্রশ্ন করল, আপনি বাইক চালাতে পারেন? নাহিদ ডানভ্রু উঁচু করে আরজুর দিকে তাকিয়ে বলল, কেন, তোমার কি মনে হয়? আরজু আমতা আমতা করে বলল, আসলে আপনাকে সবসময় গাড়িতে করে চলতে দেখেছি তাই। নাহিদ বাইকে উঠে নিজেও হেলমেট পরতে পরতে বলল, তোমার হাজবেন্ড একসময় দুর্দান্ত বাইক রাইডার ছিল। কলেজ লাইফে কত রেস করেছি হিসেব নেই। বর্তমানে ব্যস্ততার কারণে তেমন চালানো হয় না। তাছাড়া সিকিউরিটি ইস্যু তো আছেই। চাইলেও হুটহাট বাইক নিয়ে বেরিয়ে পড়তে পারি না। উঠে বসো আরজু। আরজু বসতেই নাহিদ মিরর ঠিক করতে করতে বলল, ভালো করে ধরে বসো আরজু। আমি তোমার হাজবেন্ড, পরপুরুষ নই। সো লজ্জা পাওয়ার কিছু নেই। আরজু মুচকি হাসল। মানুষটা তার লজ্জা পাওয়াটাও খেয়াল করেছে। আরজু আলতো করে নাহিদের কাঁধে হাত রাখল। নাহিদ মুচকি হেসে মনে মনে বলল, ফাইনালি তোমাকে আমার বাইকে তুলতে পারলাম বউ। শুভর বাইকে যখনই তোমাকে দেখতাম মনে হতো, আদৌ কোনোদিন তোমাকে এইভাবে আমার বাইকে চড়ানোর সুযোগ হবে কিনা। কিন্তু আল্লাহ সেই সুযোগ করে দিয়েছেন। নিস্তব্ধ রাতে দমকা হাওয়াকে ভেদ করে ছুটে চলছে নাহিদ। এইভাবে আরজুকে নিয়ে ঘোরার স্বপ্নটা ফাইনালি পূরণ হচ্ছে। নীরবে অনেকটা পথ চলতে থাকল বাইকটা। দারুণ রোমাঞ্চকর পরিবেশ। দুজনেই এই মুহূর্তগুলো উপভোগ করছে।
নাহিদ আরজুকে উদ্দেশ্যে করে বলল, আরজু, আর ইউ ওকে? কোনো সমস্যা হচ্ছে? আরজু মজার ছলে বলল, আপনি যেই স্পিডে চালাচ্ছেন তাতে আর যাই হোক দুর্দান্ত বাইক রাইডার অন্তত মনে হচ্ছে না। রিকশার চাইতেও ধীরে চলছি আমরা। নাহিদ কপাল কুঁচকে মিররে তাকালো আরজুর দিকে। যার সেফটির জন্য সে ধীরে বাইক চালাচ্ছে সেই মজা নিচ্ছে। আরজু মেকি হাসল। নাহিদ নিচের ঠোঁট কামড়ে ধরল আর হেসে বলল, ওকে, শক্ত করে ধরে বসো। তোমাকে তোমার বরের বাইক রাইডের স্কিল দেখাই। টিস্যু পেপার মতো উড়ে গেলে আমার দোষ নেই। বলেই নাহিদ বাইকের স্পিড বাড়াতে লাগল। আরজু চমকে গেল আর নাহিদকে ঝাপটে ধরল। নাহিদ বাইকের স্পিড 100 কিলোমিটার বেগে চালাতে শুরু করল। আরজুর মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। এই নেতার ইগোতে আঘাত করাই ইচ্ছে করে এমনটা করছে। আরজুর মনে হচ্ছে হয়তো এখনই এই বাতাসে উড়ে যাবে সে, সাথে তার প্রাণটাও উড়ে যাবে। আরজু মনে মনে বলল আর কোনোদিন এই নেতাকে রাগাতে যাবে না। বেশ কিছুক্ষণ হাই স্পিডে বাইক চালিয়ে নাহিদ ধীরে ধীরে স্পিড কমিয়ে দিল। মনে মনে হাসালো আরজুর ভীত মুখ দেখে। হঠাৎ আরজু পেছনে থেকেই নিজের ধারালো নখ নাহিদের ঘাড়ে দাবিয়ে দিল। আর রেগে বলল, আপনি ইচ্ছে করে এমন করলেন তাই না? আর একটু হলেই আমার প্রাণ পাখিটা উড়ে যেত। নাহিদ দুষ্ট হেসে বলল, রাস্তাঘাটে বাইক চালানোর সময় এইভাবে খামচি দিয়ে মানুষকে সিরিয়াস করতে হয় না আরজু। অ্যাক্সিডেন্ট হবার ভয় থাকে। বাসায় যাওয়ার পর চাইলে খামচি, কামড় সব দিতে পারো। আমি মাইন্ড করব না। নাহিদের কথায় আরজু ভীষণ লজ্জা পেল। এই লোককে যতটা শান্ত আর সভ্য মনে হয়, আসলে মোটেও তেমন না। ভীষণ অসভ্য। বেশ খানিকটা দূরে নীরব নিস্তব্ধ একটা জায়গায় বাইক থামালো নাহিদ। আরজু চারপাশে চোখ বুলিয়ে একটা টিনের বন্ধ দোকান ছাড়া তেমন কিছুই দেখতে পেল না। প্রশ্ন করল, এখানে থামালেন যে? নাহিদ বাইক থেকে নেমে গম্ভীর সুরে বলল, নিবরাস নাহিদকে ব্ল্যাকমেইল করে তুমি পার পাবে ভেবেছ? এই জায়গায় তোমাকে মেরে গুম করে দিলে কাকপক্ষীয় টের পাবে না। তাই নিয়ে এসেছি। আরজু ভীত চোখে নাহিদের দিকে তাকাল। আবার আশেপাশে তাকিয়ে দেখল কেমন নীরবতা ছেয়ে আছে চারপাশে। আরজুর ভীত মুখখানা দেখে নাহিদ বেশ মজা পেল। বুক ফাটা হাসি পেল, কিন্তু হাসল না, বরং মুচকি হেসে নিজেকে সামলাল। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ আরজু হঠাৎ করেই নাহিদের জ্যাকেটের কলার ধরে একটানে নিজের কাছে নিয়ে আসল। আর টুপ করে নাহিদের অধরে চুমু খেয়ে বসল। নাহিদ যেন বরফের ন্যায় জমে গেল। আকস্মিক এই হামলার জন্য একদম প্রস্তুত ছিল না। নাহিদ ফ্যালফ্যাল করে আরজুর দিকে তাকিয়ে রইল। আরজু নিজের এলোমেলো চুল ঠিক করতে ব্যস্ত তখন, যেন সে কিছুই করেনি। আরজু সিল্কি চুলগুলো গুছাতে লাগল আর বলল, আমাকে মারার প্ল্যান করে দেখি নিজেই খুন হয়ে গেছেন নেতা সাহেব। এবার আরজু নাহিদের আরও কাছাকাছি দাঁড়াল। আরজুর গরম নিঃশ্বাস নাহিদের গলায় আছড়ে পড়ছে। নাহিদ খেয়াল করল তার গলা শুকিয়ে গেছে। এই এক নারী তাকে ভীষণ অপ্রস্তুত আর বেসামাল করতে উস্তাদ। নাহিদকে এই অসহায় অবস্থায় তার অ্যাসিস্ট্যান্ট আসিফ দেখলে নিশ্চিত অজ্ঞান হয়ে পড়ে যেত। কারণ অন্য সকলের চোখে নাহিদ বেশ কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। কিন্তু এই রমণীর সামনে নিতান্তই বেচারা প্রেমিক। আরজু নাহিদের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি কি ভেবেছেন আমি আপনার কথায় ভয় পেয়ে যাব? আমি কিন্তু অতটাও ভীতু নই যতটা দেখে মনে হয়। তাছাড়া যার চোখে আমি আমার জন্য অস্থিরতা দেখতে পাই, তাকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না।
আপনি নিজেও জানেন না আপনার চোখে আমি আমার জন্য কতটা মায়া দেখতে পাই। এই পৃথিবীতে আমি নিজেকে সবচাইতে নিরাপদ ভাবি খালামণি, খালুজান আর শুভর কাছে। তবে আশ্চর্যজনক বিষয় হল, সেদিন সাজেকে আমার বিপদে আপনি যেইভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটা কেউ করতে পারেনি। সেদিনের পর থেকে আমি নিজেকে সবচাইতে বেশি নিরাপদ মনে করি আপনার কাছে। নাহিদ একদৃষ্টিতে আরজুকে দেখে যাচ্ছে। আরজু নাহিদের হতবম্ব মুখ দেখে মৃদু হাসল। নাহিদের এলোমেলো চুল ঠিক করতে করতে বলল, এমন স্ট্যাচু হয়ে গেলেন যে? পানি খাবেন? নাহিদ হতবম্ব হয়ে মাথা নেড়ে হ্যাঁ জানাল। আরজু ঠোঁট টিপে হেসে আশেপাশে তাকিয়ে বলল, এখানে পানির ব্যবস্থা করা যাবে বলে মনে হয় না। নাহিদ এবার খানিকটা স্বাভাবিক হল। এই মেয়েটাকে যতটা বোকা ভেবেছে ততটা বোকা মোটেও না। হুটহাট নাহিদকে চমকে অপ্রস্তুত করতে বেশ মজা পায় এই মেয়ে। নাহিদ গলা ঝেড়ে সামনের দিকে একটু তাকাল। তারপর আরজুর হাতে নিজের হাত মিলিয়ে সামনে আগাতে লাগল। আরজু মুচকি হেসে নাহিদের দিকে তাকিয়ে রইল। যারাকে একটা ধন্যবাদ দেওয়া প্রয়োজন। নেতা সাহেবকে কাবু করার এই অভিনব কৌশল অবলম্বনের সাজেশন দেওয়ার জন্য। যারার এই কৌশল একটু পাগলাটে হলেও কার্যকর। নাহিদ সামনের বন্ধ একটা দোকানে কয়েকটা টোকা দিল। ভেতর থেকে একজন লোক দোকানের শাটার খুলে দিয়ে নাহিদকে দেখে হাসি মুখে সালাম দিল। নাহিদ সালামের জবাব দিয়ে আরজুকে নিয়ে ভিতরে প্রবেশ করল। আরজু অবাক হয়ে সবটাই দেখছিল। তাদের আসার খবর যেন এই লোকটা আগে থেকেই জানে। ভেতরে প্রবেশ করে আরজু আরও অবাক হল। কারণ দোকানটি একটা ফুচকার দোকান। আরজু অবাক হয়ে নাহিদের দিকে তাকাল। নাহিদ আরজুর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমাকে নিয়ে দিনের আলোয় রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া সম্ভব না হলেও রাতের আধারে সেটা করাই যেতে পারে। কি বলো? আরজুর খুশিতে কেঁদে দিতে ইচ্ছে করল। নেতা সাহেব তার ছোট ছোট ইচ্ছেগুলো এতটা প্রায়োরিটি দিয়েছে, এটাই তার জন্য অনেক কিছু। নাহিদ সামনের লোকটিকে উদ্দেশ্য করে বলল, মামা আমার বউ যেই কয় প্লেট ফুচকা খেতে চায় দিন। ভালো করে বানাবেন কিন্তু। আমার বউ এই শব্দটা আরজুকে কতটা অনুভূতির সাগরে ভাসিয়ে নিয়ে গেল আরজু নিজেও জানে না। আরজুর চোখ মুহূর্তেই ভিজে উঠল। নাহিদ আরজুর দিকে তাকিয়ে চোখ কুঁচকে ফেলল। আরজুকে উদ্দেশ্য করে বলল, ঝাল খাওয়ার আগেই চোখে পানি চলে আসলো। আদৌ ঝাল খেতে পারবে তো? আরজু ফিক করে হেসে উঠল। নাহিদ আরজুর হাত শক্ত করে ধরে রাখল। যেই ধরার মাঝে ছিল বিশ্বস্ততা, ভালোবাসা। নাহিদকে এত ঝাল ফুচকা এত তৃপ্তি নিয়ে খেতে দেখে আরজু বেশ অবাক হল। আর বলল, আমি প্রথম কোনো ছেলেকে এত তৃপ্তি নিয়ে ফুচকা খেতে দেখলাম। নাহিদ আরেকটা ফুচকা মুখে পুরে নিল। আর খেতে খেতে বলল, ফুচকা শুধু মেয়েদের পছন্দের খাবার হবে এমন কোনো রুলস আছে নাকি? স্কুল লাইফ থেকেই বন্ধুরা মিলে কত ফুচকা কম্পিটিশন করেছি। আমাদের স্কুলের সামনের মামা দুর্দান্ত ফুচকা বানাত। ছেলে মেয়ে সবাই তখন ভিড় জমাত। উচ্চবিত্ত পরিবারের ছেলে হলেও সাধারণভাবে জীবন যাপন করতে আমি পছন্দ করতাম। টঙের দোকানের চা থেকে শুরু করে ফুচকা সবটাই আমি ট্রাই করেছি। জনগণের সেবা করার উদ্দেশ্যে রাজনীতির মাঠে নামার আগে জনসাধারণের সাথে না মিশলে তাদের সমস্যা বুঝব কি করে? তাদের জন্য কিছু করতে হলে তাদের একজন হয়ে চলতে হবে। আরজু যত মানুষটাকে দেখছে ততই মুগ্ধ হচ্ছে। এই মানুষটাকে একটু একটু করে এক্সপ্লোর করতে আরজুর বেশ লাগছে। এই মানুষটার সাথে না মিশলে আরজু কখনোই একজন প্রভাবশালী নেতার মাঝেও এতটা সিম্পলিসিটি থাকতে পারে জানতেই পারত না। এই মানুষটার জীবনের একটা অংশ হতে পেরে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছে।
অফিসের কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছে নিশান। এই ব্যস্ততার মাঝে যখন তার ফোন বাজতে থাকল নিশান এতে বেশ বিরক্ত হল। কিন্তু আননোন নাম্বার থেকে বারবার কল আসায় সেটা রিসিভ করল। অপর পাশ থেকে ভেসে আসলো মিষ্টি একটা কণ্ঠস্বর। কখন থেকে কল করছি ধরছেন না কেন? নিশান অবাক হল। মেয়েটা এমনভাবে কথা বলছে যেন তার বিয়ে করা বউ। নিশান বিরক্ত হয়ে বলল, কে বলছেন? আরে বারবার আমাকে ভুলে যান নাকি? নিজের বউকে চেনে না এমন নির্বোধ লোক আমি প্রথম দেখছি। নিশান বিরক্ত হয়ে বলল, আপনি আবার কল করেছেন? অবনী মৃদু হেসে বলল, আমি করব না তো কে করবে? আপনি আমাকে ডিস্টার্ব করছেন। আপনার মতো আনরোমান্টিক বর পেয়ে আমার পুরো লাইফ ডিস্টার্ব হয়ে আছে। আপনি এমন কল করে সবাইকেই নিজের বর বলে দাবি করেন? মোটেও না। আপনার স্মরণশক্তি খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ জানতাম না। আনরোমান্টিক লোক একটা। নিশান বেশ রেগে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, বারবার আনরোমান্টিক লোক বলছেন কেন? অবনী ঠোঁট টিপে হেসে বলল, আনরোমান্টিক বলবো না তো কি বলবো? আজ পর্যন্ত নিজে থেকে তো একটাও কিস করতে পারলেন না। প্রথম কিসটা আমাকেই করতে হলো। নিশান যেন আকাশ থেকে পড়ল। মুখ আপনা আপনি হা হয়ে গেল। বিস্ময় নিয়ে বলল, আপনি আমাকে কিস করেছেন? লিসেন, আমাকে প্রথম কিস শুধু একজনই করেছে, তাও একটা বাচ্চা মেয়ে। কথাটা বলেই নিশান থমকে গেল। অচেনা কাউকে কি বলে ফেলল। নিশান দ্রুত কল কেটে দিল। বুকের ভেতর আবার অস্থিরতা শুরু হল। যেই মুহূর্তটা সে বারবার ভুলতে চায় সেটা কেন বারবার তার মনে পড়ে যায়। মুহূর্তেই অবনীর বাচ্চাসুলভ মুখখানা নিশানের চোখের সামনে চলে আসল। নিশান টেবিল থেকে দ্রুত পানির গ্লাস নিয়ে সেটা সাবার করল। নিশানের অস্থিরতা দেখে তার কলিগ বলে উঠল, নিশান সাহেব ঠিক আছেন? আপনাকে ভীষণ অস্থির দেখাচ্ছে। নিশান মৃদু হেসে বলল, আই অ্যাম ফাইন। তারপর আবার নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। নিশান মনের মধ্যে জেগে উঠা অনুভূতিকে প্রশ্রয় দিতে চাইছে না। মেয়েটা নিতান্তই বাচ্চা, তাকে নিয়ে এমন ভাবনা তাকে মানায় না। খাওয়ার পর্ব শেষ করে আরজু আর নাহিদ আবার ছুটে চলল অজানা পথে। নাহিদ আরজুকে বলল, কি ম্যাডাম ভালো লাগছে? আরজু হেসে বলল, ভীষণ। জানেন আমি আর শুভ অনেক সময় এমন রাতে বাইক নিয়ে বেরিয়ে পড়তাম। মজার বিষয় আমরা কখনোই তেমন কোনো প্রবলেমে পড়িনি। খালামণি আমাকে রাতে বের হতে দিতে চাইত না, তার ভীষণ ভয় আমাকে নিয়ে। কিন্তু আমাকে আটকায় কে? শুভ ঠিক বাইক নিয়ে বাসার সামনে চলে আসত, আর আমিও কাউকে না জানিয়ে লুকিয়ে বেরিয়ে পড়তাম। নাহিদ মুচকি হাসল। মনে মনে ভাবল, তোমার মতো মায়াবতী রমণী রাতের শহরে এত সহজে ঘুরে বেড়াতে পারে না আরজু। হায়নার দলেরা সব জায়গায় উৎপেতে থাকে। এই নাহিদ তোমাকে সেই রাস্তা করে দিয়েছি বলেই তুমি পেরেছ বউ। আরজু যখনই শুভর সাথে রাতে বাইরে বেরিয়েছে ঠিক ততবার নাহিদের লোকজন তাদের পেছনে ছিল। নাহিদ জানত তার প্রিয়সীর মাথায় যখন তখন এইসব ভূত এসে জড়ো করে। তাই আরজুর বাসার সামনে সর্বদাই নাহিদের লোকেরা পাহারা দিত। তারা বাইরে বের হলে আরজু আর শুভকে সর্বোচ্চ নিরাপত্তা দিত। অনেক সময় নাহিদ নিজেও তাদের পেছনে পেছনে এসেছে, নিজের প্রিয়তমাকে আগলে রাখতে। দূরে দাঁড়িয়ে দুই বন্ধুর আইসক্রিম খাওয়া দেখেছে। দূর থেকে আরজুর হাসি মাখা মুখ দেখে সারাদিনের ক্লান্তি দূর করেছে। তখনও চিন্তা করেনি এই মায়াবতীকে নিজের বউ করে পাবে।
সে তো আরজুকে দূর থেকেই ভালোবাসতে চেয়েছে, আর মনে মনে ভেবেছে, যদি ভাগ্যক্রমে কোনোদিন তোমাকে পেয়ে যাই, তাহলে তুমিই হবে আমার সবচেয়ে বড় উপহার। বাইক চালাতে চালাতে নাহিদ দেখল পেছনে আরো 3টা বাইক এগিয়ে আসছে। নাহিদ বিচক্ষণ চোখে দেখল কোনো বিপদের আশঙ্কা আছে কিনা। প্রতিটা বাইকেই 2জন করে ছেলে বসে আছে। বাইকগুলো তাদের পাশাপাশি আসতেই ছেলেগুলো শীষ বাজাতে লাগল। কয়েকজন বাজে ইঙ্গিত করতে লাগল। কয়েকজন আরজুকে উদ্দেশ্য করে ভীষণ বাজে কথা বলতে লাগল। নাহিদের চোয়াল শক্ত হয়ে আসল। একটা ছেলে টিস করে বলে উঠল, কি মামা, কঠিন মাল নিয়ে রাতবিরাতে ঘুরে বেড়াচ্ছ, আমাদেরও একটু ভাগ দেও। আরজু নাহিদের জ্যাকেটের কলার খামচে ধরল। আরজুর চোখজোড়া ভিজে উঠল। মানুষ এমন পশুর মতো ব্যবহার কি করে করতে পারে। পেছনে দূর থেকে পুলিশের গাড়ির হালকা সাইরেন শুনতে পেয়ে সেই ছেলেগুলো শীষ বাজাতে বাজাতে সামনের দিকে চলে গেল। নাহিদ সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। চোখ জোড়া মুহূর্তেই রক্তিম আভা ধারণ করল। বিপদ আশঙ্কা করে নাহিদ একটা সংকেত বার্তা পাঠিয়ে দিয়েছে তার গার্ডকে। নাহিদ বাসা থেকে বের হওয়ার সময় কোনো সিকিউরিটি নিয়ে বের হয়নি ঠিক, কিন্তু নিজের লোকেশন অন রেখেছে, যাতে তার গার্ডরা সর্বক্ষণ নাহিদকে পর্যবেক্ষণ করতে পারে। নাহিদ ভেবেছে হয়তো এরা বিরোধী দলের কেউ, কিন্তু বুঝতে পারল তেমন কিছু না, বরং এরা রাস্তার লাফাঙ্গা ছেলে পেলে। নাহিদকে বাইকের এক্সেলারেশন বাড়াতে দেখে আরজু ভয় পেয়ে গেল। শান্ত স্বরে বলল, প্লিজ কোনো ঝামেলা করবেন না, যেতে দিন ওদের। নাহিদ সামনের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, ইম্পসিবল। নাহিদ স্পিড বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগল। কয়েক মিনিটের মধ্যেই ছেলেগুলোকে ওভারটেক করে সামনে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ল। নাহিদকে দাঁড়াতে দেখে ছেলেগুলো নিজেদের বাইক থামিয়ে দিল। নাহিদকে উদ্দেশ্য করে একটা ছেলে বলল, কি মামা, মেয়েটাকে দিয়ে যেতে এসেছ নাকি? আর চোখে আরজুর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ফিগারটা কিন্তু হেব্বি, চেহারাও নিশ্চয়ই জোস হবে। কি সুন্দরী হেলমেটটা একটু খুলো দেখি, তোমার চাঁদ মুখটা দেখি একটু। নাহিদ দ্রুতই বাইক থেকে নেমে দাঁড়াল। আরজুকে ধীরে বলল, হেলমেট খুলবে না আরজু। আরজু ভীষণ ভয় পেয়ে বাইক থেকে নেমে নাহিদের হাত চেপে ধরল। চোখের ইশারায় কিছু করতে মানা করল। সামনে থেকে একটা ছেলে হেসে বলে উঠল, আরে আমাদের হিরো মনে হয় ফাইট করতে চাইছে, কিন্তু হিরোইন মানা করছে। বলেই সবাই হেসে উঠল। নাহিদ আরজুর হাত ছাড়িয়ে সামনে এগিয়ে গেল। শান্ত স্বরে বাঁকা হেসে বলল, বাচ্চাদের সাথে তর্ক করতে আমি মোটেও ইচ্ছুক নই, কিন্তু বাচ্চারা যখন মেনার্স ভুলে যায় তাদের শিক্ষা দেওয়া আমার দায়িত্ব। বাচ্চা বলায় ছেলেগুলো চটে গেল। রেগে বলল, আমাদের শিক্ষা দেওয়ার তুই কে? চিনিস আমরা কে? নাহিদ আরেকটু সামনে এগিয়ে একটা ছেলের গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল, তোদের বাপ। ছেলেটি নাহিদের হাতে কঠিন থাপ্পড় খেয়ে সোজা রাস্তায় পড়ে গেল। মুহূর্তেই মাথা ভো ভো করতে লাগল। সামনের সবকিছুই কেমন ঝাপসা লাগছে। থাপ্পড়ের শব্দ নীরব নিস্তব্ধ রাস্তায় বারবার প্রতিধ্বনি হতে লাগল। আরজু ভয় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। নাহিদের কাজে অন্য ছেলেগুলো প্রচণ্ড রেগে গেল। আরেকটা ছেলে তেড়ে আসতে লাগল আর বলল, তোর এত সাহস? জানিস আমার বাবাকে? তোকে মেরে মুহূর্তেই গুম করে ফেলবে। কথাটা বলে সামনে আসতেই নাহিদ আবার আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। ছেলেটা গালে হাত দিয়ে কেঁদে উঠল। গাল কেমন জ্বলে যাচ্ছে। নাক দিয়ে গড়িয়ে কয়েক ফোঁটা লাল তরল নেমে গেল।
অন্য ছেলেগুলো খানিকটা ভরকে গেল। আরজু হা করে সবটা দেখছে। এই মুহূর্তে তার সামনে দাঁড়ানো নেতা সাহেবকে মোটেও হিরো না ভিলেন লাগছে। কি ভয়ঙ্কর দৃষ্টি! নাহিদ এবার হেলমেটটা খুলে ফেলল। মুহূর্তেই সামনের ছেলেগুলো চমকে উঠল। তাদের সামনে এই শহরের মেয়র দাঁড়িয়ে আছে, এটা বিশ্বাস করতে পারছে না। মুহূর্তেই তারা বুঝতে পারল ভীষণ ভুল করে ফেলেছে। ভুল জায়গায় ক্ষমতা প্রয়োগের চেষ্টা করেছে। যেই বাবার পাওয়ার নিয়ে বড়াই করছে সেই বাবা এই মেয়রের আগে পিছে ঘুরে বেড়ায়। ছেলেগুলির ভয়ে শরীর কাঁপতে লাগল। নিবরাস নাহিদ কতটা কঠোর হতে পারে সেটা ছেলেটা বাবার মাধ্যমে জেনেছে। নাহিদ সামান্য কপাল চুলকে বলল, আসতে বল তোর বাপকে। আমিও দেখে শিখি কেমন করে মেরে গুম করে ফেলতে হয়। ছেলেগুলো মুহূর্তেই নাহিদের পায়ে পড়ে গেল। অনুরোধ করে বলল, ভাই মাফ করে দেন, আমরা বুঝতে পারিনি, আর কোনোদিন এমন করব না। আরজুর দিকে তাকিয়ে বলল, ভাবি মাফ করে দেন, আমরা বুঝতে পারিনি আপনি আমাদের ভাবি। নাহিদ প্রচণ্ড রেগে বলল, শুধু ওকে না, কোনো মেয়েকেই টিস করার কোনো অধিকার তোদের নেই। তোদের মতো লাফাঙ্গাদের জন্য মেয়েরা নিরাপদে ঘরে ফিরতে পারে না। ছেলেগুলো বারবার নাহিদের কাছে মাফ চাইতে থাকল। নাহিদ শান্ত সুরে বলল, যার কাছে অপরাধ করেছিস তার কাছে ক্ষমা চা। ছেলেগুলো আরজুর সামনে যেয়ে বলল, ভাবি মাফ করে দেন, না হলে ভাই আমাদের ছাড়বে না। নাহিদ মাথা দুদিকে নেড়ে বলল, উহু, হচ্ছে না, ভাবি মা বল। আরজু হা করে নাহিদের দিকে তাকিয়ে রইল। ছেলেগুলো আরজুর উদ্দেশ্যে বলল, ভাবি মা, আপনি আমাদের আম্মা, আমাদের মাফ করে দেন, জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না, বাজে কথা বলবো না। আরজু খানিকটা অস্বস্তিতে পড়ে গেল। এত বড় ছেলেরা তাকে কেমন করে আম্মা আম্মা ডাকছে। নাহিদের দিকে অসহায় মুখ করে তাকিয়ে আরজু বলল, যেতে দিন, আমি মাফ করে দিয়েছি ওদের। নাহিদ দীর্ঘশ্বাস ছাড়ল। আরজু সামনে না থাকলে ছেলেগুলোকে নাহিদ তার অন্য রূপ দেখাত, একজনকেও ছাড়ত না। কিন্তু আরজুর সামনে এমনটা করা ঠিক হবে না। আরজুর মতো কোমল হৃদয়ের মানুষ সেটা নিতে পারবে না। নাহিদ ছেলেগুলোকে ওয়ার্নিং দিয়ে চলে যেতে বলল। ছেলেগুলো চলে যেতেই নাহিদ আরজুর সামনে দাঁড়াল। আরজুর হেলমেট খুলে দিল। মুহূর্তেই একফালি চুল আরজুর সারা মুখে ছড়িয়ে পড়ল। নাহিদ পকেট থেকে টিস্যু বের করে আরজুর ঘামে ভেজা কপাল মুছে দিল। আরজু একদৃষ্টিতে নাহিদকে দেখে যাচ্ছে। বুকের মাঝে প্রশান্তি বয়ে যাচ্ছে। আরজু জানে না নেতা সাহেব তাকে ভালোবাসে কিনা, কিন্তু মানুষটা তার ভীষণ কেয়ার করে। নাহিদ যত্ন করে আরজুর চুল কানের পিঠে গুজে দিল। আর ফিসফিসিয়ে বলল, একজন নেতার বউকে এত কোমল হৃদয়ের হতে নেই, তাকে হতে হবে সূর্যের মতো তীক্ষ্ণ আর পাথরের মতো কঠিন। কারণ এমন পরিস্থিতি যে কোনো সময় সৃষ্টি হতে পারে। নিজেকে আরও কঠিন করতে শেখো। কাঠ ফাটা তীব্র রোদের মধ্যে ফুয়াদ ঘামে ভিজে দাঁড়িয়ে আছে লামিয়াদের বাসার সামনে। গতকাল থেকে লামিয়া কাজে যায়নি। ফুয়াদ কয়েকবার কল করলেও লামিয়া রিসিভ করেনি। ফুয়াদের ভীষণ চিন্তা হতে লাগল। মেয়েটা এই শহরে বোনকে নিয়ে একা থাকে। কোনো বিপদ আপদ হয়েছে কিনা কে জানে। অদ্ভুতভাবেই এই মেয়েটাকে একদিন না দেখলে ফুয়াদের মধ্যে অস্থিরতা শুরু হয়। এত অল্প বয়সেই এই মেয়েটার মধ্যে যেই দায়িত্ববোধ আছে সেটা আজকালকের মেয়েদের মধ্যে সচরাচর দেখা যায় না। তার বন্ধুমহলে একমাত্র সাবিহার মধ্যে খানিকটা দায়িত্ববোধ আছে। রিমি তো সারাদিন বইয়ে মুখ গুজে থাকে। আর বাকি দুজন তো পুরোই পাগলাটে। এক পাগল হুট করে বিয়ে করে বসে আছে।
আর অন্য পাগল ব্লগ, শুটিং আর মডেলিং নিয়ে ব্যস্ত। লামিয়ার মতো এত ছোট্ট বয়সে এতটা মেচিউর মেয়ে সে একটাও দেখেনি। এই একটা বিষয় ফুয়াদকে বেশ প্রভাবিত করে। তার সকল এক্স গার্লফ্রেন্ডগুলি ছিল নেকার রানী। ম্যাচুরিটির সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। ফুয়াদ লামিয়াদের বাসার ডোর বেল বাজল। কিছুক্ষণ পর দরজা খুলে দিল লামিয়ার ছোট বোন লামিসা। ফুয়াদকে দেখে সে চিনতে পারল না। মেয়েটার কপালের সূক্ষ্ম ভাঁজ দেখেই ফুয়াদ বুঝতে পেরেছে সেটা। তাই মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যালো সুইট গার্ল, কেমন আছো? লামিসা অবাক হয়ে তাকিয়ে রইল। এত কিউট একটা ছেলে তাদের বাসায় কেন আসলো? তাই প্রশ্ন করল, কে আপনি? কাকে চান? ফুয়াদ দুষ্ট হেসে বলল, আমি জিনের বাদশা। তোমার বোনকে চাই, তাকে নিয়ে যেতে এসেছি। কিশোরী মেয়েটা ফুয়াদের কথা শুনে কিছুক্ষণ হতবম্ব হয়ে তাকিয়ে রইল। মুহূর্তেই মুখ বিকৃত করে চিৎকার দিয়ে উঠল, ওহ আল্লাহ বাঁচাও, আমি আপুকে কিছুতেই জিনের সাথে যেতে দিব না। তারপরই মেয়েটা জোরে জোরে দোয়া উচ্চারণ করতে লাগল, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিও ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। মেয়েটার অবস্থা দেখে ফুয়াদ ঠোঁট টিপে হেসে উঠল। বাচ্চা মেয়েটা বেশ ভয় পেয়েছে। লামিয়া বারবার আর চোখে ফুয়াদের দিকে তাকাচ্ছে। এমন অদ্ভুত মানুষ সে জীবনে দেখেনি। বাড়ির একজন সামান্য রাঁধুনি 2 দিন কাজে যায়নি বলে কেউ এইভাবে অস্থির হয়ে খবর নিতে চলে আসে লামিয়ার জানা ছিল না। এই মানুষটা তার এত পরোয়া কেন করে? কই তার আপন চাচা তো করে না। ভাবনার মাঝেই হঠাৎ উষ্ণ স্পর্শে লামিয়ার সারা শরীর কেঁপে ওঠে। মনে হচ্ছে সারা শরীর জুড়ে বিদ্যুৎ খেলে গেল। ফুয়াদ আলতো স্পর্শে লামিয়ার কপালে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে বলল, সামনে পরীক্ষা আর তুমি জ্বর বাঁধিয়ে বসে আছো? ফাঁকিবাজ মেয়ে একটা। লামিয়া আবেশে চোখ বুজে নিল। আজ বহুদিন পর কেউ এইভাবে তার খোঁজ নিল। না হলে এই দুনিয়াতে কেউ নেই তার অসুস্থতায় খোঁজ নেওয়ার। তবে আরও একজন আছে যে তার খোঁজ নেয়। কিন্তু লামিয়া সেই মানুষটিকে ঘৃণা করে। সে চায় না মানুষটার অস্তিত্ব তার জীবনে পড়ুক। লামিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ খুলে বলল, তেমন কিছু না, পরীক্ষার আগেই ঠিক হয়ে যাবে। আপনি হঠাৎ এখানে? ফুয়াদ তাকালো লামিয়ার দিকে। মেয়েটাকে কি করে বলবে যে সে ভীষণ অস্থিরতায় ভুগছে তাই এসেছে। কিন্তু মুখে বলল, আরে তুমি নেই তাই আমি মুখে স্বাদ পাচ্ছি না। আমার বাজে অভ্যাস করে ফেলেছ। তোমার রান্না ছাড়া অন্য কারো রান্না করা খাবার আমার মুখে উঠে না। লামিয়া একদৃষ্টিতে ফুয়াদের দিকে তাকিয়ে রইল। আর বলল, কাল থেকে আসব। ফুয়াদ মুচকি হেসে বলল, কোনো প্রয়োজন নেই, তুমি আগে সুস্থ হও, আর পরীক্ষার সময় আসার প্রয়োজন নেই। মনোযোগ দিয়ে পড়ে পরীক্ষা দিবে, বুঝলে? লামিয়া মাথা নিচু করে হে জানালো। আসলে তার ভীষণ কান্না পাচ্ছে। মাকে ভীষণ মনে পড়ছে। মা ছোটবেলায় এইভাবেই তার কেয়ার করত। ফুয়াদ চলে যেতেই লামিসা বোনকে উদ্দেশ্য করে বলল, এই ভাইয়াদের বাসায় তুমি রান্না করো? কি কিউট দেখতে। কিন্তু লোকটা ভীষণ পাজি। আমাকে কেমন করে ভয় দেখালো। বলে কিনা জিনের বাদশা। লামিয়া মুচকি হেসে মনে মনে বলল, আসলেই উনি ভীষণ অদ্ভুত। মানুষকে সম্মান দিতে জানে। প্রতিটা নারী মন এমন অদ্ভুত কাউকেই খুঁজে বেড়ায়। ভ্যাপসা গরমে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে গাছগাছালির ঝাঁক। কোথাও এক চিলতে হাওয়া নেই। আরজু দাঁড়িয়ে মনে মনে ভাবছে তার মনে এই হাওয়ার মতো স্বস্তি নেই। সেই কখন থেকে ভার্সিটির কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে আছে আরজু।
চোখ দুটো এক পলক শুভকে দেখার জন্য অস্থির হয়ে আছে। ছেলেটার অভিমান আরজুকে স্বস্তিতে বাঁচতে দিচ্ছে না। কবে শুভ হেসে তাকে গালফুলি বলে বিরক্ত করবে? আরজুর চুল টেনে ধমক দিয়ে বলবে, এই ফাজিল মাইয়া একা একা বিয়ে করে নিয়েছিস? এবার মাসব্যাপী ট্রিট দিবি। তোর নেতার পকেট খালি না করা অবধি শান্তি পাব না। আরজু দীর্ঘশ্বাস ছাড়ল। সেই আগের শুভকে ভীষণ মিস করছে। 8-10 জনের মতো তো তাদের বন্ধুত্ব ছিল না। তাদের বন্ধুত্ব এত সূক্ষ্ম বিষয় নিয়ে তো শেষ হবার নয়। শুভ আগে কখনোই এতদিন আরজুর উপর অভিমান করে থাকেনি। তবে এখন কেন এত অভিমান নিয়ে বসে আছে? নিজের রাগ আরজুর উপর ঝেড়ে ফেলুক না। দরকার পড়লে আরজুর চুল টেনে ছিঁড়ে ফেলুক। তবুও এই নীরবতার পরিত্রাণ হোক। আরজুকে দাঁড়িয়ে থাকতে দেখল রিমি। কয়দিন যাবৎ আরজুর সাথে ঠিকমতো কথা হয় না তার কারণ শুভ। রিমি অনেকটা দোটানায় ভুগছে। রিমির অবচেতন মন শুভর এই অবস্থার জন্য আরজুকে দায়ী করে। কিন্তু অন্যদিকে সেদিন যদি আরজুর আর শুভর এঙ্গেজমেন্ট হয়ে যেত, হয়তো রিমি আরও বেশি কষ্ট পেত। আসলে কোনো পরিস্থিতিই রিমির জন্য সুখকর নয়। কিন্তু রিমি জানে আসলে আরজুর দোষ নেই। এতদিনে শুভর কাছে থেকে সে যেমন বুঝতে পারেনি শুভর মনের সুপ্ত ভালোবাসার কথা, হয়তো আরজুও তেমনভাবে বুঝতে পারেনি। রিমি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে স্পষ্ট এই বন্ধুমহলে ফাটল দেখতে পাচ্ছে। তাদের সকলের সম্পর্ক বদলাতে শুরু করেছে। শুধু একটাই ভয়, সবাই যেন ছিটকে না পড়ে। দিন শেষে যেন সবাই এক সুতায় গেথে থাকে, সেটাই প্রত্যাশা। রিমি আরজুর দিকে এগিয়ে এসে বলল, ক্লাসের সময় হয়ে গেছে, যাবি না? আরজু মলিন চোখে রিমির দিকে তাকাল। রিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, ক্লাসে চল, পরে শুভ চলে আসবে। সারা ক্লাসে আরজু শুভর পথ চেয়ে বসেছিল, কিন্তু শুভ আসেনি। ক্লাস শেষে ক্লান্ত মন নিয়ে আরজু রিমি আর জারার সাথে ক্যান্টিনে পৌঁছাল। কিন্তু সেখানে পৌঁছে আরজুর মেজাজ খারাপ হল। শুভ আর ফুয়াদ বসে মনের সুখে সিগারেট টানছে। আরজু মনে মনে ফুয়াদকে গালি দিল। রিমি আর যারা অবাক হয়ে দুজনকে দেখছে। যারা চোখ মুখ কুঁচকে বলে উঠল, এই ছাগলের দল ক্লাস বাদ দিয়ে ধোঁয়া উড়াচ্ছে। এই ফুয়াদ শুভকে খারাপ বানাচ্ছে। কয়দিন ধরে আর নতুন গফ পটাতে না পারার বিরহে এই ফুয়াদ ছাগল দেবদাস ভাব মারতেছে। ধরে লাথি মারা দরকার। আরজু ভীষণ রেগে দ্রুত টেবিলের সামনে এসে শুভর হাত থেকে সিগারেট টেনে পাশে ছুঁড়ে মারল। আকস্মিক কাণ্ডে শুভ অবাক হয়ে আরজুর দিকে তাকাল। আরজু যেন রণমূর্তি ধারণ করেছে। আরজুর রাগান্বিত মুখশ্রী দেখে ফুয়াদ ভয় নিজের হাতের সিগারেট লুকিয়ে নিচে ফেলে দিল। আরজু রেগে বলল, এত অধঃপতন হয়েছে তোর, যেখানে সেখানে নেশা করে বেড়াচ্ছিস? ফুয়াদ আরজুর কথায় বাম হাত ঢুকিয়ে বলল, সরি টু ইন্টারাপ্ট, কিন্তু সিগারেট আর নেশা করা দুইটা আলাদা জিনিস আরজু। এই সাধারণ জিনিসটা জানিস না? আরজু প্রচণ্ড রেগে ফুয়াদের পিঠে কিল বসিয়ে দিল। আর ফুয়াদ বেচারা ওহ মা বলে চিৎকার করে উঠল। আরজু টেবিলে শুভর ফোন দেখতে পেয়ে সেটা একটা আছাড় মারতে নিলে ফুয়াদ দ্রুত ধরে ফেলল। আর বলল, করিস কি? ফোন ভাঙছিস কেন? এই ফোন কি করল? আরজু শুভর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, যেই ফোনে 1000 বার কল দিলেও পাওয়া যায় না সেই ফোন রেখে কি লাভ? শুভ ভাবলেশহীনভাবে আরজুর দিকে তাকিয়ে রইল। আরজুর এবার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। শুভর এই নিস্তব্ধতা তাকে শেষ করে দিচ্ছে। শুভ রেগে আরজুর চুল টেনে ধরুক না, তাতেও আরজুর যন্ত্রণা কম হতো।
মুহূর্তেই এক রাশ অভিমানী অশ্রু আরজুর চোখে হানা দিল। আরজু কাপা গলায় বলে উঠল, আমি কি তোকে এতটাই বিরক্ত করছি যে আমার নম্বর ব্লক করে রেখেছিস? নাকি তোর লাইফে আমার কোনো এক্সিস্টেন্স নেই? এতটাই অসহ্য লাগছে আমাকে? তুই আমার সেই শুভ না যে আমার হাজারটা ভুলকে মুহূর্তেই মাফ করে দিত, উল্টো আমার করা দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিত। আমার চোখের অশ্রু যে মোটেও সহ্য করতে পারত না। আমাদের এত বছরের বন্ধুত্ব কি এতটাই ঠুনকো ছিল যে তোর অভিমানের কাছে হেরে যাচ্ছে শুভ? আমি সেই মানুষটার প্রতি অবশেষে সেটা তুই ঠিক বুঝতে পেরেছিলি, কারণ আমার চোখের ভাষা তুই সবার আগে ধরতে পারিস। সেদিনের পর থেকেই ভীষণ ভয় পেতাম, সবাই আমার অনুভূতির মূল্যায়ন করবে কিনা বুঝতে পারছিলাম না। কিন্তু আমার বিশ্বাস ছিল আমার মনের অবস্থা আর কেউ না বুঝলেও তুই বুঝবি। আমি আর কারো সাপোর্ট না পেলেও তোর সাপোর্ট পাব। কিন্তু দেখ, আমার ধারণা ভুল প্রমাণ করে তুই মুখ ফিরিয়ে নিয়েছিস, আমাকে প্রতিনিয়ত ইগনোর করছিস। একবার ভেবে দেখলি না তোর এই অভিমান আমাকে কতটা কষ্ট দিচ্ছে? আমার মনে হচ্ছে কেউ আমার মাথার উপর থেকে বিশ্বস্ততার হাত সরিয়ে নিয়েছে, যেই হাত আমি পেয়েছিলাম তখন, যখন নিজের সব হারিয়ে এতিম হয়ে পড়েছিলাম। নিজেকে যখন চার দেয়ালের মাঝে আটকে ফেলেছিলাম তখন সেই হাত আমাকে টেনে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিল। আমার উপর থেকে সেই বিশ্বস্ততার হাত সরিয়ে ফেলিস না। নিজের রাগ, অভিমানকে বন্ধুত্বের ঊর্ধ্বে নিয়ে আমাদের বন্ধুত্বকে নষ্ট করে দিস না। আরজুর গলা শুকিয়ে আসল, আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। চোখের অশ্রুটুকু মুছে সেখান থেকে বেরিয়ে আসল। যারা আরজুর পেছনে পেছনে গেল। শুভ তখনও স্থির হয়ে বসে আছে, যেন আরজুর কোনো কথাই তার কানে পৌঁছায়নি। সবাই শুভর দিকে তাকিয়ে রইল। এই কঠিন হৃদয়ের শুভকে বড্ড অচেনা লাগছে সবার, কিন্তু শুভর ভেতরে তখন চলছে ঝড়। আরজুর অশ্রু আজও শুভর হৃদয়কে ক্ষত বিক্ষত করে তোলে, কিন্তু সে আর অস্থির হয়ে উঠবে না। নিজেকে শক্ত পাথরে পরিণত করেছে। শুভ ইচ্ছে করেই আরজুর কাছ থেকে দূরে থাকছে, না হলে নিজের অনুভূতি খুব বাজেভাবে প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে, যা সে চায় না। শুভ ফোনটা হাতে নিয়ে ব্লক লিস্ট চেক করল। সেখানে আরজুর নাম্বার দেখে খানিকটা অবাক হল, কিন্তু সে তো আরজুকে ব্লক করেনি। তাহলে কে করল? শুভ কাউকে কিছু না বলে সেখান থেকে চলে আসল। নাহিদ আজ দ্রুত বাসায় আসল, কারণ সাইফুল তাকে কল করে জানিয়েছে ভার্সিটি থেকে আরজু কান্না করতে করতে বেরিয়েছে। এমনকি সারা রাস্তা কান্না করেছে। বহু কষ্টে একটা মিটিং ক্যান্সেল করে বাসায় এসেছে। বাসায় আসতেই সুমির মলিন মুখ দেখে জিজ্ঞেস করল, সুমি, তোরও মন খারাপ? মুখটা এমন শুকিয়ে আছে কেন? সুমি শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইজান, আজ ভাবির মন খারাপ, তাই আমারও মন খারাপ। দুপুরে বাসায় ফিরে রুমে ঢুকেছে আর বের হয়নি। আমি খেতে ডাকলাম কিন্তু খেল না, রাতেও খায়নি। ভাবি আসার পর থেকে বাড়িটা কত সজীব ছিল, কিন্তু আজ মনে হচ্ছে বাড়িটা কেমন শুকনো পাতার মতো নেতিয়ে পড়েছে। নাহিদ চিন্তিত হয়ে বলল, খাবার আমার রুমে পাঠিয়ে দে, আমি দেখছি কি হয়েছে। নাহিদ রুমে প্রবেশ করতেই দেখল রুম অন্ধকার। আলো জ্বালাতেই দেখল এলোমেলো অবস্থায় বিছানায় উপর হয়ে ঘুমাচ্ছে আরজু। নাহিদ আরজুর পাশে যেয়ে ফ্লোরে বসে পড়ল। আরজুর সুন্দর মুখটা লালচে হয়ে আছে, চোখ দুটো ফুলে উঠছে। চোখের কার্নিশে এখনো বিন্দু বিন্দু অশ্রু মুক্তার ন্যায় ঝলমল করছে। আরজুর মলিন মুখটা নাহিদের হৃৎপিণ্ডে ব্যথার সৃষ্টি করছে।
নিবরাস নাহিদের মতো তুখোড় রাজনীতিবিদ এক মায়াবী রমণীর প্রেমে কতটা মাতোয়ারা হয়ে পড়েছে। পার্টির লোকে জানলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। নাহিদ আরজুর হাতের কাছে ফোনটা পড়ে থাকতে দেখল। সেটা নিয়ে ছোট টেবিলে রাখতে গেলে ফোনের স্ক্রিনে একটা ছবি ভেসে উঠল। মূলত আরজুর আঙুলের স্পর্শে ফোনটা আনলক হয়ে গেছে। নাহিদ দেখল সেখানে দুজন মানুষের হাস্যোজ্জ্বল মুখ। আরজু আর শুভ একই রকম ব্ল্যাক টি শার্ট পরে আছে। টি শার্টের গায়ে বড় করে লেখা ফ্রেন্ডস ফরএভার। নাহিদ অনেকটা বুঝতে পারল আরজুর মন খারাপের কারণ। নাহিদ আরজুর কপালে আলতো স্পর্শে চুমু খেয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আরজুর চুলে হাত বুলিয়ে ডাকতে লাগল। আরজু পিট পিট চোখে তাকাল। প্রচণ্ড মাথা ব্যথায় ঠিকমতো চোখ খুলতে পারছে না। নাহিদ আদুরে স্বরে বলল, আরজু উঠো প্লিজ, দুপুর থেকে না খেয়ে আছো, জলদি উঠে ফ্রেশ হয়ে নাও। আরজু কপাল কুঁচকে তাকিয়ে বলল, আমি খাবো না নেতা সাহেব, প্রচণ্ড মাথা ব্যথা করছে, একটু ঘুমাতে দিন। উহু, লক্ষ্মী মেয়ের মতো উঠে পড়ো, কিছু খেয়ে মেডিসিন নিলে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, উঠো জলদি। নাহিদের তাগিদে আরজুকে উঠতে হল। কোনো মতে ফ্রেশ হয়ে আবার বিছানায় হেলান দিয়ে চোখ বুজে বসে পড়ল। পাশে কারো অস্তিত্ব পেয়ে চোখ খুলে তাকাল। দেখল নাহিদ খাবার প্লেট নিয়ে বসেছে। আরজুকে অবাক করে দিয়ে নাহিদ নিজ হাতে এক লোকমা খাবার আরজুর সামনে ধরে বলল, হা করো। আরজু যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। নেতা সাহেব নিজ হাতে তাকে খাবার খাইয়ে দিতে চাইছে। আরজুকে অবাক হয়ে তাকাতে দেখে নাহিদ বলল, কি হলো, হা করো। আরজু হা করতেই নাহিদ আরজুর মুখে খাবার পুরে দিল। আরজু খাবার মুখে নিয়েই বুঝতে পারল নেতা সাহেব আজ প্রথম কাউকে খাইয়ে দিচ্ছে। আনাড়ি হাতে বাচ্চাদের যেভাবে খাওয়ায় ঠিক তেমন। আরজু যেন মুহূর্তেই সারাদিনের কষ্ট ভুলে গেল। সারা শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে। কিছু মুহূর্তের মধ্যে আরজুর চোখ ভিজে উঠল। বাবার বলা একটা কথা মনে পড়ে গেল। আরজু তখন স্কুলে পড়ত। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার দরুন আদরের কোনো কমতি ছিল না তার। বেশ আহ্লাদী মেয়ে যাকে বলে। ক্লাস 6-7 পড়ার সময়ও তাকে মায়ের বা বাবার হাতে খাবার না খেলে পেট ভরত না। একদিন ক্লাসের দেরি হওয়ায় আরজু দ্রুত রেডি হচ্ছে আর তার বাবা খাবার প্লেট হাতে নিয়ে মেয়ের পেছনে ঘুরে ঘুরে খাওয়াচ্ছে। আরজুর মা বিরক্ত হয়ে বলল, আরজু এবার একটু বড় হো, এত বড় মেয়েকে হাতে তুলে খাইয়ে দিতে হয়। আরজু মুখে খাবার নিয়ে হেসে বলল, মাম্মা তুমি বা পাপা খাইয়ে দিলে বেশি খেতে পারি, আর আমি তো একটাই মেয়ে তোমাদের, আমার আদরের ভাগ নেওয়ার কেউ নেই, তাই সব আদর লুফে নিচ্ছি। আরজুর মা বলল, আমরা কি সারা জীবন থাকব নাকি? নিজের কাজ নিজে করতে শিখ। আরজু কপাল কুঁচকে বলল, সারা জীবন থাকবে না তো কোথায় যাবে? আমাকে না নিয়ে কোথাও যেতে পারবে না বলে দিলাম। আরজুর মা হেসে বললেন, আরে পাগল, বাবা মা কি চিরদিন বেঁচে থাকে? তাছাড়া বিয়ের পর তো শ্বশুর বাড়িতে যেতে হবে, তাই না? তখন এইভাবে কে খাইয়ে দিবে? আরজু মুখ ভেঞ্চে বলল, আমি কোথাও যাচ্ছি না। আর না তোমরা যাচ্ছ। মেয়েকে অভিমান করতে দেখে আরজুর বাবা হেসে স্ত্রীর উদ্দেশ্য বললেন, তুমি এত চিন্তা করো না, আমার মেয়ের জন্য একটা রাজপুত্র আসবে, যে নিজ হতে আমার প্রিন্সেসকে খাইয়ে দিবে, তাই না মা? আরজু খিল খিল করে হেসে বলল, এক্সাক্টলি, তুমি খালি খালি চিন্তা করো মাম্মা। অতীতের কথা মনে করে আরজুর চোখ জোড়া ভিজে উঠল। নাহিদ আরজুর ভেজা চোখে তাকিয়ে বলল, খাওয়ার সময় কাঁদতে নেই আরজু,
কাদার জন্য বেস্ট প্লেস হচ্ছে বিশ্বস্ত মানুষের বক্ষস্থল, যেখানে মুখ গুজে শান্তি পাওয়া যায়। আরজু ড্যাব ড্যাব করে নাহিদের দিকে তাকিয়ে রইল। নাহিদ আবার আরজুর মুখে খাবার পুরে দিল। খাওয়া শেষ করে নাহিদ আরজুকে মেডিসিন খাইয়ে দিল। আরজুর পাশে বসে বলল, মাথায় হাত বুলিয়ে দেই। আরজু কোনো কথা বলল না, সোজা নাহিদের কোলে শুয়ে পড়ল। নাহিদ পরম যত্নে আরজুর কেশে রুক্ষ হাত বুলিয়ে দিতে লাগল। আরজু আবেশে চোখ বুজে রইল। বেশ আরাম লাগছে। মানুষটার হাতে জাদু আছে, নিমিষেই আরজুর সব যন্ত্রণা গায়েব করে দিচ্ছে। আরজু চোখ বুজে বিড়বিড় করে বলল, পাপা, তোমার প্রিন্সেস তার রাজকুমারের সন্ধান পেয়ে গেছে। আফসোস তোমরা দেখতে পারলে না। বিকেলের শেষ ভাগে যারা মেকআপ রুমে বসে ফেস ক্লিন করছে। আজ তার একটা রাম্প শো ছিল। এই কাজ সে প্রফেশন হিসেবে করে না, বরং এটা তার প্যাশন। গত সপ্তাহে একটা টেলিফিল্মের অফার পেয়েছে, কিন্তু যারা তাতে আগ্রহ দেখায়নি। মূলত গল্পটা তার তেমন পছন্দ হয়নি, কিন্তু ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই সে কাজ করবে। তার পরিবার থেকে ফুল সাপোর্ট আছে। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে সে। পরিবার তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে নিজের জীবন নিজের মতো গড়ার। যারার মনে হয় তার বাবা মায়ের মতো এত ব্রড মাইন্ডেড প্যারেন্টস আর একটাও এই গ্রহে নেই। বহু বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন এই অদ্ভুত দুই প্রাণী। বিয়ের কয়েক বছর পরই যারার আগমন। তাদের ছোট্ট পরিবারটা যেন পরিপূর্ণ হয়ে উঠল। যারার মতে মোস্ট রোমান্টিক কাপল তারা। প্রতি বছর তারা হানিমুনে যায়। যেমন এই বছর তাদের টার্গেট থাইল্যান্ড। যারা মুচকি হাসল। সেও ঠিক এমন একজন মানুষকে জীবনে চায় যে তাকে জীবনের শেষ দিন পর্যন্ত ভীষণ স্পেশাল ফিল করাবে। এই সব ভাবনার মাঝেই যারার ফোন বেজে উঠল। আরজু কল করেছে। গত কয়দিন যাবৎ মেয়েটার মন ভীষণ খারাপ। যারার মাঝে মাঝে ইচ্ছে হয় শুভর কান কেটে হাতে সরিয়ে দিতে। এই ফুলের মতো কোমল মেয়েটাকে এইভাবে কষ্ট কেন দিচ্ছে? এদের নাকি সেই বাল্যকালের বন্ধুত্ব, অথচ দুটোই বলদ। অকারণে মান অভিমান করে বসে আছে। আরে আমাদের আরজু রানী যেই অসাধ্য সাধন করেছে তাতে তো আরজুর হাতে বীরত্বের মেডেল ধরিয়ে দেওয়া প্রয়োজন। আমাদের আরজু এক ক্ষমতাধর ধাম্ভিক নেতা পটিয়ে ফেলছে। যেন তেন কথা। যারার তো ভেবেই মন আনন্দে নেচে উঠে। যারা কল ধরতেই আরজু বলল, ওই ঢঙ্গি কোথায় তুই? যারার হাসি মাখা মুখ মলিন হয়ে গেল। রেগে বলল, আরেকবার টঙ্গি বললে কল কেটে দেব। নাটক কম কর। আমার বাসায় আসতে পারবি? না, পারবো না। আমি ভীষণ ব্যস্ত। খবরদার আমাকে ব্যস্ততা দেখাবি না। যারা লিপস্টিক মুছতে মুছতে বলল, তোর নেতা সাহেবের বাসায়? হুম। যারা আরজুর বাসায় এসেছে। সোফায় বসে আশেপাশে চোখ বুলাল। এই বিশাল বাড়িটা সে অনেকবার দূর থেকে দেখেছে, কিন্তু আজ প্রথম এই বাড়িতে আসার সুযোগ হল। যারা যখন এসেছে তখন আরজু বেরিয়ে এসেছিল। যারা মনে হয়েছে কোনো রাজ্যের রানী এগিয়ে আসছে। রূপে গুণে অনন্য সেই নারী। আর তার নেতা সাহেব সেই রাজ্যের ধাম্বিক রাজা, যে যখন তখন তার গর্দান নেবে। আরজু যারাকে সুমির সাথে পরিচয় করিয়ে দিল। যারা এসেই বুঝতে পারল আধ পাগল আরজু মন ভালো করার জন্য বাইরে শপিংয়ে যাবে। আর শপিং মানেই এই দুই বান্ধবী একসাথে। আরজু রেডি হতে চলে গেল। আর সুমি গেল যারার জন্য চা নাস্তার ব্যবস্থা করতে। হঠাৎ ডোর বেল বাজাতেই যারা আশেপাশে তাকাল।
না কাউকে দেখা যাচ্ছে না। যারা নিজেই গেল দরজা খুলতে, কিন্তু দরজা খুলে সামনের মানুষটিকে দেখে অবাক হয়ে গেল। যারার হতবম্ব মুখ দেখে সামনের ব্যক্তিটি মুচকি হাসছে। যারা চেঁচিয়ে বলে উঠল, তুমি এখানে? আমার পিছু নিতে নিতে এখানেও চলে এসেছ? এটা কার বাড়ি জানো? ভেতরে আসলে কি করে? সিকিউরিটি গার্ডগুলো কি করে? এত বাজে সিকিউরিটি দিচ্ছে লোকগুলো। আরজুর লাইফ তো পুরোই রিস্কে আছে। জাহিদ মুচকি হেসে বলল, আমি তো দেয়াল টপকে এসেছি। যারার ভয়ে হাত পা কাঁপতে লাগল। কি ডেঞ্জারাস কথা! যারা রেগে বলল, স্টুপিড ছেলে, তুমি জানো এটা কার বাসা? এটা মেয়রের বাসা। নিবরাস নাহিদকে নিশ্চয়ই চেনো। গর্দভ একটা। গার্ডরা যদি টের পায় গুলি করে বুক ঝাঁঝরা করে দিবে। জাহিদ কয়েক কদম এগিয়ে এসে যারার কাছাকাছি দাঁড়িয়ে বলল, আপনার জন্য এই বুক ঝাঁঝরা করতে দ্বিধা নেই। যারা শুকনো ঢোক গিলল। এই ছেলে নির্ঘাত পাগল হয়ে গেছে। হে আল্লাহ, তুমি রক্ষা করো। যারা এবার রেগে বলল, মজনু হয়ে গেছ, ঠাটিয়ে এক চড় মারব। যাও এখান থেকে। যেই দেয়াল টপকে এসেছ ভদ্র ছেলের মতো সেখান দিয়েই ভাগো। ঠিক তখনই আরজু নিচে নেমে আসল আর বলল, কাকে বেরিয়ে যেতে বলছিস? আরজু এগিয়ে এসে দেখল জাহিদ। আরজু হেসে কিছু বলার আগেই যারা আরজুর বাহু চেপে ভীতু ভীতু সরে বলল, দোস্ত, এই পাগল ছেলে আমার পিছু পিছু চলে এসেছে। তুই একটু তোর বাসার গার্ডদের সামলে নে, আবার স্যুট না করে দেয়। বাচ্চা ছেলে বুঝতে পারেনি দেয়াল টপকে চলে এসেছে। সব দোষ তোদের সিকিউরিটির। এমন বাজে সিকিউরিটি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তোদের কাছ থেকে। বাচ্চা ছেলেটাকে অবধি দেখতে পারল না। আরজুর পেট ফেটে হাসি আসছে। পেছনে থেকে জাহিদ ইশারায় হাসতে মানা করল। আরজুর মনে দুষ্টু বুদ্ধি চাপল। গম্ভীর স্বরে বলল, আমার কিছু করার নেই দোস্ত। নেতা সাহেবের রুলস এটা। অপরিচিত কেউ দেয়াল টপকে বাসায় আসলেই ধুম করে মেরে দেয়। নিশ্চয়ই এতক্ষণে গার্ডরা টের পেয়ে গেছে। এখনই এসে বাচ্চাটাকে ধরে নিয়ে যাবে। তারপর কয়টা গুলি করবে আমি ধারণা করতে পারছি না। যারা ভীষণ ভয় পেয়ে গেল। মুহূর্তেই বুকের মাঝে তীব্র উত্তেজনা অনুভব করল। জাহিদকে একটানে নিজের পেছনে লুকিয়ে নিয়ে বলল, আমি ওকে কিছু হতে দিব না। আরজু গাম্ভীর্যতা বজায় রেখে যারার কানে কানে বলল, দোস্ত, এই ছেলে তোকে দিন রাত ডিস্টার্ব করে। এটাই সুযোগ, টপকে দেই। যারা পিঠ দিয়ে জাহিদকে দরজার সাথে আরো চেপে ধরল আর রেগে বলল, একদম ফালতু কথা বলবি না আরজু। তোর ওই নেতার সাথে থেকে হৃদয়টা পাথরের মতো শক্ত বানিয়ে ফেলেছিস। মনে কোনো দয়া মায়া নেই। ওকে কিছু করলে তোর নেতাকে আমি টপকে দিব। জাহিদ যারাকে এতটা কাছে পেয়ে আবেগে হারিয়ে যাচ্ছে। মেয়েটা তার জন্য কয়টা উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইসস! জাহিদ যেন আবারও যারার প্রেমে পড়ে গেল। জাহিদ জোরে শ্বাস নিল। যারার চুল থেকে মাতাল করা সুবাস ভেসে আসছে। জাহিদ আলতো হাতে যারার চুল পিঠ থেকে সরিয়ে কাঁধে তুলে দিল। যারা এসব কিছুই বুঝতে পারল না। সে জাহিদকে আড়াল করে রেখেছে। জাহিদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে যারার কাঁধে আলতো চুমু খেল। আরজু এসব দেখতে পারল না। কিন্তু মুহূর্তেই যারার সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল। মেরুদণ্ড বেয়ে শীতল রক্তের স্রোত বয়ে গেল। যারা ভাবছে এই ছেলে একটা মানসিক রোগী। এমন ক্রিটিক্যাল মোমেন্ট এই ছেলের রোমাঞ্চ জাগছে কি করে? যারাকে হঠাৎ থমকে যেতে দেখে আরজু হেসে ফেলল।
বলল, আমার দেবরের প্রতি এত মায়া তোর? আগে জানতাম না তো। আরজুর কথায় যারা যেন বোকা বনে গেল। থতমত খেয়ে আরজুর দিকে তাকিয়ে রইল। পেছনে থেকে জাহিদ হেসে বলল, মায়া তো অনেক আছে, কিন্তু আপনার বান্ধবী সেটা স্বীকার করবে না ভাবি। যারার দ্রুত জাহিদের সামনে থেকে সরে দাঁড়াল। দুজনের দিকেই হা করে তাকিয়ে রইল। এই মুহূর্তে তার সাথে ঠিক কি প্রাঙ্ক হল সেটা বুঝতে চেষ্টা করল। যারাকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে আরজু বলল, এমন বেলুনের মতো ফুলিয়ে আছিস কেন? যারা রাগান্বিত চোখে তাকিয়ে বলল, তুই আমার বন্ধু না, আমার সাথে এমন মজা করতে পারলি? আমার চাইতে এই দেবর বেশি হয়ে গেল? নিজের দেবরকে আমার পিছনে এভাবে লাগিয়ে দিয়েছিস? এই আমি মোটেও এমন কিছু করিনি। জাহিদ নেতা সাহেবের ছোট ভাই সেটা আমি নিজেই জেনেছি মাত্র কয়েকদিন আগে। তাহলে আমাকে জানাসনি কেন? আরজু মুচকি হেসে বলল, তোর রিয়েকশন দেখার জন্য। যারা রেগে একটা কুশন আরজুর দিকে ছুঁড়ে মারল, কিন্তু আরজু সরে যাওয়ায় সেটা গিয়ে পড়ল জাহিদের উপর। জাহিদ কুশন হাতে নিয়ে বলল, বেআইন সাহেবা বালিশ ছুঁড়ে জানে মারার প্ল্যান করেছেন নাকি? যারা ভীষণ রেগে উঠে দাঁড়াল। আর আরজুকে বলল, আমি তোর সাথে কোথাও যাচ্ছি না। আর এই বাদর তোর দেবর জানলে এই বাসায় জীবনেও আসতাম না। তোর সাথে আমার সব বন্ধুত্ব এখানেই শেষ। এতদিনের পুরনো বন্ধুত্বকে এই 2 দিনের দেবরের জন্য ভুলে গেলি? আমার সাথে এমন মজা করতে পারলি? পেছনে থেকে জাহিদ হেসে বলল, বন্ধুত্ব শেষ হলে সমস্যা নেই। আপনাদের দুজনের তো নতুন সম্পর্ক শুরু হতে যাচ্ছে। যারা প্রচণ্ড রেগে চলে গেল। আরজু ডাকলেও শুনল না। এদিকে জাহিদ হেসে কুটি কুটি হচ্ছে। আরজু মন খারাপ করে বলল, আমার বন্ধুবিকে এইভাবে রাগিয়ে ঠিক করনি দেবরজি। জাহিদ হাসতে হাসতে বলল, আপনার ফ্রেন্ড সব সময় এমন রেগেই থাকে ভাবি। এটা আর নতুন কি? আজ সন্ধ্যার দিকেই নাহিদ বাসায় ফিরে আসল। সাথে এসেছে তার অ্যাসিস্ট্যান্ট আসিফ। বাসায় এসেই নাহিদের তোর জোর দেখে আরজু কিঞ্চিত চিন্তিত হল। আর নাহিদকে প্রশ্ন করল, আপনি কি কোথাও যাবেন নেতা সাহেব? নাহিদ একটা ব্যাগ বের করতে করতে বলল, আমাকে 3 দিনের জন্য সিলেট যেতে হবে। তুমি একা থাকতে পারবে না? আরজুর মুখটা মলিন হয়ে গেল। মন খারাপ করে মনে মনে বলল, আপনাকে ছাড়া আমি একদিনও থাকতে পারব না। আপনার গম্ভীর মুখটা না দেখলে আমার বক্ষস্থলে তীব্র যন্ত্রণা শুরু হয়। কিন্তু আরজু এসব কিছু বলতে পারল না। মন খারাপ করে বলল, যাওয়া কি জরুরি? নাহিদ আরজুর দিকে তাকাল। মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছে। নাহিদ ব্যাগ রেখে আরজুর সামনে দাঁড়াল। আরজুর কোমল মুখখানা 2 হাতে স্পর্শ করে নিজের দিকে ফিরাল। আরজু অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল নাহিদের দিকে। নাহিদ মুচকি হেসে বলল, পার্টি অফিসের কাজ আছে, যেতেই হবে আরজু। কিন্তু আমার ঘরের চাঁদটা এমন মেঘে ঢেকে থাকলে আমার যেতে ভালো লাগবে না। আরজু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। পায়ের তলা কেমন শিরশির করছে। খানিকটা লজ্জা লাগছে। মানুষটা আজ প্রথম এমন আবেগপ্রবণ, রোমাঞ্চকর কোনো কথা বলল। সব সময় এমন কেন থাকে না? নাহিদ আরজুর কপালে পরম আদরে নিজের ওষ্ঠজোড়া ছুঁয়ে দিল। আরজু মুহূর্তেই কেঁপে উঠল। নেতা সাহেবের সামান্য স্পর্শ আরজুর ভেতরে অনুভূতির ঝড় তুলে দেয়। নাহিদ আবার বলল, নিজের খেয়াল রাখবে। আমি দ্রুত আসার চেষ্টা করব। আর ফিরে এসে তোমার জন্য সারপ্রাইজ আছে।
বাইরে যেতে হলে সাইফুলকে নিয়ে বের হবে। বুঝলে? আরজু মাথা নেড়ে সম্মতি প্রকাশ করল। এই মুহূর্তে সারপ্রাইজ নিয়ে আরজুর মাথা ব্যথা নেই। সে নেতা সাহেবের বিরহে কাতর। নাহিদ দ্রুত ব্যাগ গুছিয়ে আরজুকে আলতো জড়িয়ে ধরল। তারপর আসিফকে নিয়ে বের হয়ে গেল। যাবার আগে সুমিকে আরজুর খেয়াল রাখতে বলে গেল। আরজু দরজায় দাঁড়িয়ে নেতা সাহেবের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মন চাইছে দৌড়ে নেতা সাহেবকে আটকে দিতে। নির্জন রাস্তায় গাড়ি ছুটে চলছে। নাহিদের কেমন অস্থির অনুভব হচ্ছে। বুকের ভেতর শূন্যতা সৃষ্টি হয়েছে। আগে বহুবার বাড়ির বাইরে অনেকদিন থাকলেও এইবার অসম্ভব খারাপ লাগছে। মনে হচ্ছে নিজের প্রাণটা পেছনে ফেলে এসেছে। বিয়ে করে আসলেই বউ পাগল হয়ে গেছে। আরজু ছাড়া সব কেমন শূন্য লাগে। আরজুর চোখে যখনই নাহিদ নিজের জন্য অজস্র ভালোবাসা দেখে তখন নিজের জীবনকে সার্থক মনে হয়। আরজুর চোখে সে ভালোবাসা, কাতরতা, আকাঙ্ক্ষা সবটাই দেখেছে। আরজু তার সান্নিধ্য কামনা করে। নাহিদ নিজেও চায় বউটাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে। আরজুর জন্য জমানো এত বছরের ভালোবাসা উজাড় করে দিতে। কিন্তু নাহিদের মনে ভয় কাজ করে। কোনোভাবে নিজের জীবনে আরজুকে জড়িয়ে ঠকাচ্ছে না তো? মেয়েটা কাছে অবধি যেতে দ্বিধা কাজ করে তার। রামিম অনেক জোরাজুরি করেও মাকে হসপিটালে নিতে সক্ষম হল না। আঞ্জুমান আরা ছেলেকে বললেন, স্কুলে বাচ্চাদের পরীক্ষা চলছে, তাই একটু স্ট্রেস যাচ্ছে। তুই এত টেনশন কেন করিস বাবা? রামিম মায়ের হাতে হাত রেখে বলল, মা তুমি জবটা ছেড়ে দাও। আমি তো টিউশনি করছি, দরকার পড়লে পার্ট টাইম জব খুঁজে নিব। আর এটাই আমার লাস্ট ইয়ার। এক্সাম শেষ করে স্কলারশিপের জন্য বাইরের কোনো কান্ট্রিতে ট্রাই করব। তুমি আর এত স্ট্রেস নিও না। এবার আমাকে সুযোগ দাও তোমার সেবা করার। আঞ্জুমান আরা তৃপ্তির হাসি হাসলেন। ছেলেটা আসলেই অনেক বড় হয়ে গেছে। এবার আর তার চিন্তা নেই। ছেলে একা নিজেকে ঠিক সামলে নিতে পারবে। তিনি হেসে বললেন, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আগে লাস্ট ইয়ার শেষ কর। ভালো রেজাল্ট করতে হবে, তারপর সব হবে। তাছাড়া জব ছেড়ে বাসায় বসে থাকলে আমি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ব। তুই স্টাডি শেষ করে একটা বিয়ে করে বউ এনে দিলে তখন আমি জব ছাড়ব। আর যদি তোর বউ আমাকে রাখতে না চায় তবে দূরে চলে যাব। রামিম অন্য মনস্কভাবে জবাব দিল, সাবিহা এমন না, ও কখন এমন করবে না। কথাটা বলে নিজেই চমকে গেল। আঞ্জুমান আরা মুচকি হাসলেন। রামিম বেশ ইতস্তত বোধ করল। দৃষ্টি এলোমেলো হল। আঞ্জুমান আরা হেসে বললেন, সাবিহাকে অনেক ভালোবাসিস? রামিম অস্থির হয়ে বলল, তেমন কিছু না। সারাদিন বন্ধুদের সাথে থাকি তাই ওদের নাম মুখ ফসকে বের হয়ে গেছে। সবার না একজনের নাম। আঞ্জুমান আরা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দোয়া করি দিন শেষে তোদের ভালোবাসা পূর্ণতা পাক, তোদের একটা সুন্দর সংসার হোক। রামিম আর কিছু বলল না। দ্রুত সেখান থেকে বেরিয়ে আসল। মা অবুঝের মতো কেন কথা বলে। সাবিহাকে পাওয়া অসম্ভব। আবেগে হারিয়ে বাস্তবতাকে ভুলে যাওয়া নিতান্তই বোকামি। চলবে।